সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা শোনাতে চলেছি রবি ঠাকুরের লেখা গল্প অবলম্বনে রবিবার। শুরু হচ্ছে আজকের নিবেদন রবিবার এর দ্বিতীয় পর্ব। বিভা চুপ করে বসে রইল। খানিক বাদে অভিক বলে উঠল, তোমার ভগবান কি আমার বাবারই মতো আমাকে ত্যায্য পোষণ করেছেন? আহ, কি বকছ? অভিক জানে বিয়ে না করবার শক্ত কারণটা কোনখানে। কথাটা বিভাকে দিয়ে বলিয়ে নিতে চায়। বিভা চুপ করে থাকে। জীবনের আরম্ভ থেকেই বিভা তার বাবারই মেয়ে সম্পূর্ণরূপে। এত ভালোবাসা, এত ভক্তি সে আর কোনো মানুষকে দিতে পারেনি। তার বাপ সতীশও এই মেয়েটির উপরে তার অজস্র স্নেহ ঢেলে দিয়েছেন। তাই নিয়ে ওর মার মনে একটু ঈর্ষা ছিল। বিভা হাঁস পুষেছিল। তিনি কেবলই খিটখিট করে বলেছিলেন, ওগুলো বড্ড বেশি ফ্যাক ফ্যাক করে। বিভা আসমানি রঙের শাড়ি জ্যাকেট করিয়েছিল। মা বলেছিলেন, এ কাপড় বিভার রঙে একটুও মানায় না। বিভা তার মামাতো বোনকে খুব ভালোবাসত। তার বিয়েতে যেতে চাইলেই মা বলে বসলেন, সেখানে ম্যালেরিয়া। মায়ের কাছ থেকে পদে পদে বাধা পেয়ে বাপের উপরে বিভার নির্ভর আরও গভীর এবং মজ্জাগত হয়ে গিয়েছিল। মার মৃত্যু হয় প্রথমেই। তারপরে ওর বাপের সেবা অনেকদিন পর্যন্ত ছিল বিভার জীবনের একমাসন ব্রত। এই স্নেহশীল বাপের সমস্ত ইচ্ছাকে সে নিজের ইচ্ছা করে নিয়েছে। সতীশ তার বিষয় সম্পত্তি দিয়ে গেছেন মেয়েকে, কিন্তু ট্রাস্টির হাতে। নিয়োজমিত মাসারা বরাদ্দ ছিল। মোট টাকাটা ছিল উপযুক্ত পাশানোর উদ্দেশ্যে বিভার বিবাহের অপেক্ষায়। বাপের আদর্শে এই উপযুক্ত পাশন কে তা বিভা জানত। অন্তত অনুপযুক্ত যে কে তাতে কোনো সন্দেহ ছিল না। একদিন অভিক এ কথা তুলেছিল, বলেছিল, যাকে তুমি কষ্ট দিতে চাও না তিনি তো নেই, আর কষ্ট যাকে নিষ্ঠুরভাবে বাজে সেই লোকটাই আছে বেঁচে। হাওয়ায় তুমি ছুরি মারতে ব্যথা পাও, আর দরদ নেই এই রক্ত মাংসের বুকের পরে। শুনে বিভা কাঁদতে কাঁদতে চলে গেল। অভিক বুঝেছিল ভগবানকে নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু বাবাকে নিয়ে নয়। বেলা প্রায় 10টা। বিভার ভাইজি সুস্মি এসে বলল, পিসিমা বেলা হয়েছে। বিভা তার হাতে চাবির গোছা ফেলে দিয়ে বললে, তুই ভাড়ার বের করে দে, আমি এখনই যাচ্ছি। বেকারদের কাজের বাধা সীমা না থাকাতেই কাজ বেড়ে যায়। বিভার সংসারও সেই রকম। সংসারের দায়িত্ব আত্মীয় পক্ষে হালকা ছিল বলেই অনাত্মীয়দের পক্ষে হয়েছে বহু বিস্তৃত। এই ওর আপন গোড়া সংসারের কাজ নিজের হাতে করাই ওর অভ্যেস। চাকর বাকর পাছে কাউকে অবজ্ঞা করে। অভিক বললে, অন্যায় হবে তোমার এখনই যাওয়া। কেবল আমার পরে নয়, সুস্মির পরেও। ওকে স্বাধীন কর্তৃত্বের সময় দাও না কেন? ডোমিনিয়ন স্ট্যাটাস, অন্তত আজকের মতো। তাছাড়া আমি তোমাকে নিয়ে একটা পরীক্ষা করতে চাই। কখনো তোমাকে কাজের কথা বলিনি, আজ বলে দেখব, নতুন অভিজ্ঞতা হবে। বিভা বললে, তাই হোক, বাকি থাকে কেন? পকেট থেকে অভিক চামড়ার কেস বের করে খুলে দেখালে। একটা কবজি ঘড়ি। ঘড়িটা প্লাটিনামের, সোনার মণিবন্ধ, হীরের টুকরোর ছিট দেওয়া। বললে, তোমাকে বেচতে চাই। অবাক করেছ? বেচবে? হ্যাঁ, বেচব। আশ্চর্য হও কেন? বিভা মুহূর্তকাল স্তব্ধ থেকে বললে, এই ঘড়ি যে মনীষা তোমাকে জন্মদিনে দিয়েছিল। মনে হচ্ছে তার বুকের ব্যথা এখন ওর মধ্যে ধুক ধুক করছে। জানে সে কত দুঃখ পেয়েছিল, কত নিন্দে সয়েছিল, আর কত দুঃসাধ্য অপব্যয় করেছিল উপহারটাকে তোমার উপযুক্ত করবার জন্যে। অভিক বললে, এই ঘড়ি সেই তো দিয়েছিল। কে দিয়েছে শেষ পর্যন্ত জানতেই দেয়নি। কিন্তু আমি তো পৌত্তলিক নই যে বুকের পকেটে এই জিনিসটার বেদি বাঁধিয়ে মনের মধ্যে দিনরাত 7 ঘন্টা বাজাতে থাকবো। আশ্চর্য করেছো তুমি। এই কমাস হলো সে টাইফয়েডে, এখন সে তো সুখ দুঃখের অতীত।
শেষ মুহূর্ত পর্যন্ত সে এই বিশ্বাস নিয়ে মরেছিল যে তুমি তাকে ভালোবাসতে। ভুল বিশ্বাস করেনি। তবে তবে আবার কি, সে নেই, কিন্তু তার ভালোবাসার দান আজও যদি আমাকে ফল দেয়, তার চেয়ে আর কি হতে পারে? বিভার মুখে অত্যন্ত একটা পীড়ার লক্ষণ দেখা দিল। একটুক্ষণ চুপ করে থেকে বললে, এত দেশ থাকতে আমার কাছে কেন বেচতে এলে? কেননা জানি তুমি দর কষাকষি করবে না। তার মানে কলকাতার বাজারে আমি কেবল ঠকবার জন্য তৈরি আছি। তার মানে ভালোবাসা খুশি হয়ে ঠকে? এমন মানুষের পরে রাগ করা শক্ত, জোরের সঙ্গে বুক ফুলিয়ে ছেলে মানুষই। কিছুতে যে লজ্জার কারণ আছে তা যেন জানেই না। এই ওর অকৃষিণম অভিষেক। এই যে উচিত অনুচিতের বেড়া অনায়াসে লাফ দিয়ে ডিঙিয়ে চলা, এতেই মেয়েদের স্নেহ ওকে এত করে টানে। ভৎসনা করবার জোর পায় না। কর্তব্যবোধকে যারা অত্যন্ত সামলে চলে, মেয়েরা তাদের পায়ের ধুলো নেয়। আর যেসব দুরন্তের কোনো বালাই নেই ন্যায় অন্যায়ের, মেয়েরা তাদের বাহুবন্ধনে বাঁধে। ডেস্কের ব্লটিং কাগজটার উপর খানিকক্ষণ নীল পেন্সিলের দাগ কাটি করে শেষকালে বিভা বললে, আচ্ছা, যদি আমার হাতে টাকা থাকে তবে অমনি তোমাকে দেব, কিন্তু তোমার ওই ঘড়ি আমি কিছুতেই কিনব না। উত্তেজিত কণ্ঠে অভিক বললে, ভিক্ষা? তোমার সমান ধনী যদি হতুম তাহলে তোমার দান নিতুম উপহার বলে, দিতুম প্রত্যুপহার সমান দামের। আচ্ছা, পুরুষের কর্তব্য আমি বরঞ্চ করছি। এই নাও ঘড়ি, 1 পয়সাও নেব না। বিভা বললে, মেয়েদের তো নেবারই সম্বন্ধ, তাতে কোনো লজ্জা নেই, তাই বলে এই ঘড়ি নয়। আচ্ছা শুনি, কেন তুমি ওটা বিশীর্ণ করছো? তবে শোনো, তুমি তো জানো আমার অত্যন্ত বেহায়া একটা ফোর্ড গাড়ি আছে। সেটার চাল চলনের ঢিলেমি অসহ্য। কেবল আমি বলেই ওর দশম দশা ঠেকিয়ে রেখেছি। 800 টাকা দিলেই ওর বদলে ওর বাপদাদার বয়সে একটা পুরনো সন্ন্যাইসলার পাবার আশা আছে। তাকে নতুন করে তুলতে পারবো আমার নিজের হাতের খুনে। কি হবে সন্ন্যাইসলারের গাড়িতে? বিয়ে করতে যাব না? এমন ভদ্র কাজ তুমি করবে? এ সম্ভব নয়। ধরেছ ঠিক। তাহলে প্রথমে তোমাকে জিজ্ঞাসা করি, শিলাকে দেখেছ? কুলদা মিত্তিরের মেয়ে। দেখেছি, তোমারই পাশে, যখন তখন যেখানে সেখানে। আমার পাশেই ও বুক ফুলিয়ে জায়গা করে নিয়েছে আরও 5 জনকে ঠেকিয়ে। ও যে প্রগতিশীলা, ভদ্র সম্প্রদায়ের পিলে চমকে যাবে, এইটাতেই ওর আনন্দ। শুধু কি তাই, মেয়ে সম্প্রদায়ের বুকে শেল বিঁধবে, তাতেও আনন্দ কম নয়। আমারও মনে ছিল এই কথাটা, তোমার মুখে শোনালো ভালো। আচ্ছা, মন খুলে বলো, ওই মেয়েটির সৌন্দর্য কি অন্যায় রকমের নয়, যাকে বলা যেতে পারে বিধাতার বাড়াবাড়ি? সুন্দরী মেয়ের বেলাতেই বিধাতাকে মান বুঝি। নিন্দে করবার দরকার হলে যেমন করে হোক একটা প্রতিপক্ষ খাড়া করতে হয়। দুঃখের দিনে যখন অভিমান করবার তাগিদ পড়েছিল, তখন রামপ্রসাদ মাকে খাড়া করে বলেছিলেন, তোমাকে মা বলে আর ডাকবো না। এতদিন ডেকে যা ফল হয়েছিল, না ডেকেও ফল তার চেয়ে বেশি হবে না। মাঝেন থেকে নিন্দে করবার ঝাঁজটা ভক্ত মিটিয়ে নিলেন। আমিও নিন্দে করবার বেলায় বিধাতার নাম নিয়েছি। নিন্দে কিসের? বলছি, শিলাকে আমার গাড়িতে নিয়ে যাচ্ছিলাম ফুটবলের মাঠ থেকে খড়খড় শব্দ করতে করতে, পিছনের পদাতিকদের নাসারন্ধ্রে ধোঁয়া ছেড়ে দিয়ে। এমন সময় পাকরাশি কিন্নি, ওকে জানো তো, লম্বা গজের আত্তুক থেকে ওকে চলনসই বলতে গেলে বিষম খেতে হয়। সে আসছিল কোথা থেকে, তার নতুন একটা ফায়ার গাড়িতে। হাত তুলে আমাদের গাড়িটা থামিয়ে দিয়ে পথের মধ্যে খানিকক্ষণ হা ভাই ও ভাই করে নিলে, আর ক্ষণে ক্ষণে আড়ে আড়ে তাকাতে লাগলো আমার রং চটে যাওয়া গাড়ির হুড আর জরাজীর্ণ পদানটার দিকে। তোমাদের ভগবান যদি সাম্যবাদী হতেন, তাহলে মেয়েদের চেহারায় এত বেশি উঁচু নিচু ঘটিয়ে রাস্তার ঘাটে এরকম মনের আগুন জ্বালিয়ে দিতেন না। তাই বুঝি তুমি? হ্যাঁ, তাই ঠিক করেছি। যত শিগগির পারি শিলাকে সন্ন্যাইসালের গাড়িতে চড়িয়ে পাকরাশি কিন্নির নাকের সামনে দিয়ে শিঙা বসিয়ে চলে যাব। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, সত্যি করে বলো,
তোমার মনে একটুখানি খোঁচা কি? আমাকে এর মধ্যে টানো কেন? বিধাতা আমার রূপ নিয়ে তো খুব বেশি বাড়াবাড়ি করেননি, আর আমার গাড়িখানাও তোমার গাড়িখানার উপর টেক্কা দেবার যোগ্য নয়। অভিক তাড়াতাড়ি চৌকি থেকে উঠে মেঝের উপর বিভার পায়ের কাছে বসে তার হাত চেপে ধরে বললে, কার সঙ্গে কার তুলনা? আশ্চর্য, তুমি আশ্চর্য। আমি বলছি তুমি আশ্চর্য। আমি তোমাকে দেখি আর আমার ভয় হয়, কোন দিন ফস করে মেনে বসবো তোমার ভগবানকে। শেষে কোনো কালে আর আমার পরিসন্ধান থাকবে না। তোমার ঈর্ষা আমি কিছুতেই জাগাতে পারলুম না, অন্তত সেটা জানতে দিলে না আমাকে। অথচ তুমি জানো। চুপ করো, আমি কিচ্ছু জানি নে, কেবল জানি অদ্ভুত, তুমি অদ্ভুত, সৃষ্টিকর্তার তুমি অট্টহাসি। অভিক বললে, আমাকে তুমি মুখ ফুটে বলবে না, কিন্তু নিশ্চিত বুঝতে পারি শিলার সম্বন্ধে তুমি আমার সাইকোলজি জানতে চাও। ওকে আমার ঘোরতর অভ্যাস হয়ে যাচ্ছে। অল্প বয়সে যেমন করে সিগারেট অভ্যাস হয়েছিল, মাথা ঘুরতো তবু ছাড়তুম না। মুখে লাগতো তিতো, মনে লাগতো গর্ব। ও জানে কি করে দিনে দিনে মৌতাজ জমিয়ে তুলতে হয়। মেয়েদের ভালোবাসায় যে মতটুকু আছে সেটাতে আমার ইন্সপিরেশন। আমি আর্টিস্ট, ও যে আমার পালের হাওয়া। ও নইলে আমার তুলি যায় আটকে বালির চরে। বুঝতে পারি আমার পাশে বসলে শিলার হৃৎপিণ্ডে একটা লাল রঙের আগুন জ্বলতে থাকে, ডেঞ্জার সিগন্যাল, আর তেজ প্রবেশ করে আমার শিরায় শিরায়। দোষ নিও না তপস্বিনী, ভাবছ সেটাতে আমার বিলাস। না গো না, সেটাতে আমার প্রয়োজন। এখানেই শেষ হচ্ছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে রবিবার এর দ্বিতীয় পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।